নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। তো এই নতুন ভিডিওতে আমরা আলোচনা করব কোষ বিভাজনের অন্তর্গত বিভিন্ন ধাপগুলো নিয়ে। এর আগের আমরা দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে জীবনের প্রবাহ মাত্রা জিনিসটা কি, এবং সেখানে আমরা বলেছিলাম যে প্রতিটি কোষের বা জীবের ইনফরমেশন, চরিত্র বা তথ্যগুলো কোষ থেকে কোষে এবং জীব থেকে জীবের মধ্যে যাওয়াটাই হচ্ছে জীবনের প্রবাহ মাত্রা। তো এই কোষ থেকে কোষে বা জীব থেকে জীবে যাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের অতি প্রয়োজনীয় মনে হয়েছিল সেইগুলো আমরা গত দুটি ভিডিওতে আলোচনা করেছি, যেমন ক্রোমোজোম কি, জিন কি ইত্যাদি নিয়ে। আজকে আমরা এই জীবনের প্রবাহ মাত্রা এই অধ্যায়ে আমরা কি করে এই ইনফরমেশনটা বা তথ্যটা কোষ থেকে কোষে প্রবাহিত হয় সেই জিনিসটা আলোচনা করব। তাহলে কোষ থেকে কোষে প্রবাহিত হতে গেলে তাকে কোষ বিভাজনের মাধ্যমে যেতে হবে। তো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি কোষ বিভাজন। তো কোষ বিভাজন জানার আগে আমাদের জেনে নিতে হবে যে এই কোষ বিভাজনের কোষের মধ্যে কোন কোন অঙ্গাণু অংশগ্রহণ করে, কোন কোন অঙ্গাণু অংশগ্রহণ করে, অর্থাৎ অংশগ্রহণকারী অঙ্গাণুগুলি হল এক নম্বর হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস তোমরা জানো যে নিউক্লিয়াসটা হচ্ছে কোষের একটা অতি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমোজোম থাকে। অর্থাৎ ক্রোমোজোম এই ক্রোমোজোম কোষ বিভাজনে মুখ্য ভূমিকা গ্রহণ করে। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা নিউক্লিয়াসের মধ্যে যখন বিভাজিত হয় তখন তারা 4টি দশার মাধ্যমে বিভাজিত হয়, যে দশাগুলো আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। এবার আমরা চলে আসি দ্বিতীয় কোষ অঙ্গাণুটা, সেটা হচ্ছে তোমার সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম ও মাইক্রোটিবিউল। সেন্ট্রোজোম এই অঙ্গাণুটি প্রাণী কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠনে সাহায্য করে। এখন এই যে বেমতন্তু, এই বেমতন্তুটা আমরা যখন আমরা কোষ বিভাজন আলোচনা করব তখন এই বেমতন্তু সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানব। অপরদিকে মাইক্রোটিবিউল উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠন করে।
নেক্সট যে অঙ্গনটার কথা বলবো সেটা হচ্ছে তোমার রাইবোজোম। কথা বলবো সেটা হচ্ছে রাইবোজোম। তো এই যে রাইবোজোম, রাইবোজোম হচ্ছে কি একক পর্দা বেষ্টিত, একক পর্দা বেষ্টিত অঙ্গাণু। এটা কি কাজ করে? কোষ বিভাজনের সময় কোষ বিভাজনের সময় প্রয়োজনীয় প্রোটিন উৎপন্ন করে। 4 নম্বর আমরা আলোচনা করব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি হচ্ছে? আমরা জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। তো এই মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনের সময় প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে। তাহলে অংশগ্রহণকারী কোষাঙ্গগুলো কি কি পেলাম? নিউক্লিয়াস, সেন্ট্রোজোম এবং মাইক্রোটিবিউল, রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া। এখন এই যে কোষ বিভাজনের তাৎপর্য কি? এবার আমরা আলোচনা করব কোষ বিভাজনের তাৎপর্য। কোষ বিভাজনের তাৎপর্য অর্থাৎ কোষ বিভাজন কেন হয়? কোষ বিভাজনের প্রথম যে তাৎপর্যটা হলো তা হলো ক্ষয় পূরণ করা। অর্থাৎ কোনো জায়গা যদি আমাদের বা কোনো জীবদেহের কেটে যায় বা ক্ষত তৈরি হয়, সেই ক্ষতটাকে মেরামত করার জন্য আমাদের এই কোষ বিভাজন কাজে লাগে। অর্থাৎ ক্ষত মেরামতি করতে, ক্ষত পূরণ করতে। 2 নম্বর কাজ হচ্ছে প্রজনন। অর্থাৎ কোষ বিভাজনের দ্বারা এককোষী জীবদের বংশবিস্তার ঘটে এবং উন্নত প্রাণীদের ক্ষেত্রে গ্যামেট উৎপাদন কি হচ্ছে কোষ বিভাজন মুখ্য ভূমিকা পালন করে। নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে বৃদ্ধি। এখন কোষ বিভাজনের মাধ্যমেই আমাদের জীবদেহের কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং কোষদেহের আয়তন বেড়ে যায়। এখন আমরা আলোচনা করব নেক্সট যে ধাপটা, অর্থাৎ কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদ। আমরা যদি জীবগুলোর দিকে তাকাই তাহলে সেখানে আমরা 3 ধরনের কোষ বিভাজন দেখতে পাই। কি কি 3 ধরনের কোষ বিভাজন? একটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, এবং আরেকটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে মিওসিস।
এখন আমরা আলোচনা করব যে অ্যামাইটোসিসটা কি। অ্যামাইটোসিসটা হলো এমন এক ধরনের কোষ বিভাজন, যে কোষ বিভাজনটা এককোষী প্রাণীদেহের ক্ষেত্রে ঘটে থাকে এবং এইখানে ব্যমতন্তু সৃষ্টি ব্যতি রেখেই দুটি কোষটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একই সঙ্গে বিভাজিত হয়। অপরদিকে মাইটোসিস, এই কোষ বিভাজনটা একটু জটিল প্রক্রিয়া এবং এই মাইটোসিস কোষ বিভাজনটা আমাদের জীবদেহের দেহ কোষে সংগঠিত হয়। দেহ কোষ, মাথায় রাখবে, এটা কোথায় হয়? দেহ কোষে সংগঠিত হয়। এইখানে মাইটোসিস পদ্ধতিটি প্রথমে এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হয়। অর্থাৎ নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হয়ে গিয়ে দুটি নিউক্লিয়াস গঠন করে। তারপর সেখান থেকে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে গিয়ে দুটি কোষ উৎপন্ন করে। এইবার আমরা আসি মিওসিসের ক্ষেত্রে। মিওসিস, এই যে কোষটা, এই প্রকার কোষ বিভাজন জনন কোষে সংগঠিত হয় এবং এই একটি কোষ বিভাজিত হয়ে গিয়ে চারটে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সমন্বিত কোষ উৎপন্ন করে। তাহলে কি করে চারটা কোষ উৎপন্ন হয়? প্রথমে এর যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের বিভাজনটা হয়। তা এইখান থেকে নিউক্লিয়াসের বিভাজন হওয়ার পর যে এইখানটায় নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমটা প্রথমে অর্ধেক সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়। অর্থাৎ এইখানে যদি ক্রোমোজোমের সংখ্যাটাকে আমরা 2n দ্বারা চিহ্নিত করি, তাহলে এইখানে যে ক্রোমোজোমটা আছে সের n সংখ্যক ক্রোমোজোম তৈরি হয় এবং n সংখ্যক ক্রোমোজোম তৈরি হওয়ার পর সেখান থেকে কি হচ্ছে, দুটো কোষ যে উৎপন্ন হলো সেটা প্রতিটাতে হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম। এরপর এই যে কোষটা উৎপন্ন হলো, এই কোষটা এবার এখানে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে গিয়ে এইখান থেকে তোমার দুটো কোষ, এইখান থেকে দুটো কোষ, অর্থাৎ চারটে কোষ উৎপন্ন হয়। এই প্রসঙ্গে একটু বলি যে মাইটোসিস বা এই যে কোষ বিভাজনে যে কোষটা অংশগ্রহণ করে তাকে বলা হয় জনিত্রী কোষ, আর যে কোষটা উৎপন্ন হলো তাকে বলা হচ্ছে অপত্য কোষ। এই যে মাইটোসিস কোষ বিভাজনটাতে কথা বলছিলাম, এখানটায় একটা জিনিস আমার বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে এইখানে যে নিউক্লিয়াসটা উৎপন্ন হয় তাতে যে ক্রোমোজোম সংখ্যাটা থাকে সেটা মাতৃকোষের সমান থাকে। অর্থাৎ এইখানে 2n থাকে আর এইখানে যে উৎপন্ন হলো সেটাও 2n হচ্ছে। অর্থাৎ মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা ছিল অপত্যতে একই উৎপন্ন হয় এবং কোষ ধরে যে উৎপন্ন হয় সে দুটো কোষ প্রায় সম আকৃতির। সেই জন্য মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলা হয়। মাইটোসিস কি বলা হচ্ছে? সদৃশ্য বিভাজন।
অপরদিকে মিওসিস, এইখানে দেখো যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে, এখানে 2n ছিল, এখানটায় n হয়ে গেছে। সেই জন্য এই প্রকার কোষ বিভাজনটাকে হ্রাস বিভাজন বলা হয়। এবার আমরা আলোচনা করব কোষ চক্র নিয়ে। কোষ চক্র কি? কোষ চক্র হলো কোষের বৃদ্ধি ও বিভাজনের চক্রবৎ আবর্তন। সেটা আবার কিরকম? সেটা হচ্ছে, দেখো যে আমরা এর আগের ভিডিওতে দেখলাম, এর আগের জায়গাটায়, যে জনিত্রী কোষ অংশগ্রহণ করে এবং এই জনিত্রী কোষ বিভাজিত হয়ে গিয়ে কি হচ্ছে, অপত্য কোষ সৃষ্টি করে। আর এই অপত্য কোষ আবার বৃদ্ধি পেয়ে জনিত্রী কোষের মতো হয় এবং জনিত্রী কোষ কি হচ্ছে, আবার বিভাজিত হয়। অর্থাৎ এই যে টোটাল প্রক্রিয়া, অর্থাৎ বৃদ্ধি এবং বিভাজন, এর যে চক্রবর্ত আবর্তন, এটা কি বলা হচ্ছে কোষ চক্র। তো এই যে কোষ চক্র, এই কোষ চক্র দুটো পর্যায়ে সংগঠিত হয়। কোষ চক্র দুটো পর্যায়ে সংগঠিত হয়। কি কি দুটো পর্যায়? একটা হচ্ছে তোমার ইন্টারফেজ, আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজটা কি? ইন্টারফেজটা দেখো কি বলছে। ইন্টারফেজ হচ্ছে যে এটা হচ্ছে কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব। অর্থাৎ এইখানে কোষ বিভাজন কিন্তু প্রস্তুত নেই, আর কি হচ্ছে, কোষ বিভাজিত হয় না। তাহলে কি হয়, এই যে প্রস্তুতি, অর্থাৎ প্রস্তুতিতে পরবর্তীতে কোষ বিভাজনে যাবে, বিভাজনে অংশগ্রহণ করবে, তার জন্য যে প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ ডিএনএ, আরএনএ এবং প্রোটিন, এই সমস্ত জিনিস এই পর্যায়ে উৎপন্ন হয়। তো এই জিনিসগুলো উৎপন্ন হওয়ার তিনটে ধাপে সংগঠিত হয়। অর্থাৎ ইন্টারফেজ তিনটে ধাপ বা তিনটে দশায় দেখতে পাওয়া যায়। কি কি তিনটে ধাপ বা তিনটে দশা? এক নম্বর হচ্ছে তোমার G1 দশা। G1 দশাটা কি? এই দশাটা হচ্ছে যে কোষটা উৎপন্ন হলো, এবার উৎপন্ন হওয়ার পরে পরে কি হচ্ছে, ওই কোষটার মধ্যে আরএনএ উৎপন্ন হবে, প্রোটিন উৎপন্ন হবে এবং অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হবে। যেই দশাটায় এই সমস্ত জিনিস উৎপন্ন হবে তাকে বলে G1 বা গ্যাপ 1 দশা। এরপর কোষটা পরবর্তী ফেজে অংশগ্রহণ করে। পরবর্তী ফেজটা কি? পরবর্তী ফেজটা হচ্ছে এস দশা বা সংশ্লেষ দশা। এই দশায় কি ঘটে? ডিএনএ এর সংশ্লেষ ঘটে, ক্রোমোজোম ও সেন্ট্রিওল যে থাকে কোষের মধ্যে, সেটার কি হচ্ছে, প্রতিলিপি গঠন হয়। অর্থাৎ সেগুলো কি হচ্ছে, দ্বিত্বকরণ ঘটে, প্রতিলিপি গঠিত হয়ে যায়। নেক্সট যে আরেকটা ধাপ থাকলো, সেটা হচ্ছে তোমার G2 দশা। এই দশাটাতে আরো যে আরএনএ গুলো প্রয়োজন হয়, সে আরএনএ গুলো সংশ্লেষ ঘটে এবং প্রোটিনের যে প্রয়োজন হয় আরো, সে প্রোটিনগুলোকে হচ্ছে এখানে সংশ্লেষ ঘটে। তাহলে এই ইন্টারফেজে সাধারণত এই তিনটে দশা দেখতে পাওয়া যায়: G1 দশা, এস দশা এবং G2 দশা। কোনো কোনো কোষের ক্ষেত্রে আরো একটা দশা পরিলক্ষিত হয়, যেটাকে বলা হচ্ছে G0 দশা। এই G0 দশাটা কোথায় অবস্থান করে? এই G0 দশাটা আমরা যে এর আগে যে G1 দশা বলেছি, G1 দশা দেখেছি, G1 দশা, এই G1 দশার উপরে, অর্থাৎ কোষটা প্রথমে কি হচ্ছে, G0 দশাতে চলে আসে। যে কোষটা, মানে কিছু কোষ, কোষগুলোর নামগুলো একটু বলে দিই তাহলে তুমি দেবো। যেমন হচ্ছে
আমাদের স্নায়ু কোষ আছে, তারপরে তোমার পেশি কোষ আছে, তার পরিণত লোহিত রক্তকণিকা আছে। এই সমস্ত কোষগুলো কি হচ্ছে G0 দশাতে অবস্থান করে। তার ফলে কি হচ্ছে ওই সমস্ত কোষের কোষ চক্রটা থেমে যায়, অর্থাৎ এই সমস্ত কোষ আর বিভাজিত হয় না। তাহলে এটা গেল কি ইন্টারফেজ দশা বা প্রস্তুতিকালীন দশা। এরপর আমরা চলে আসব সেটা হচ্ছে তোমার কি মাইটোটিক ফেজ বা এম ফেজ। মাইটোটিক ফেজ বা এম ফেজ। মাইটোটিক ফেজ এটা হচ্ছে পুরোটা হচ্ছে বিভাজন দশা, অর্থাৎ কোষটা এবার বিভাজনে অংশগ্রহণ করবে। তো এই কোষটা বিভাজনে অংশগ্রহণ করতে কোষের দুটো অংশ আমরা জানি, একটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এখানে দুটো জিনিস বিভাজিত হবে, সেই জন্য এই এম ফেজ দশটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেখানটায় নিউক্লিয়াস বিভাজিত হয়ে গিয়ে একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস উৎপন্ন করে। তারপর হচ্ছে কি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, অর্থাৎ যে কোষটা দুটো নিউক্লিয়াস সমন্বিত উৎপন্ন ছিল সেই কোষের সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে গিয়ে দুটো অপত্য কোষ উৎপন্ন করে। এখন এই যে ক্যারিওকাইনেসিস, এই যে ক্যারিওকাইনেসিসের নিউক্লিয়াসটার যে বিভাজন হয়, এই নিউক্লিয়াসের বিভাজনটা 4টে দশায় বিভাজিত হয়। একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে অ্যানাফেজ, আর একটা হচ্ছে টেলোফেজ। তাহলে এই হচ্ছে কোষ চক্র। তাহলে এখন এই যে কোষ চক্র বললাম, তাহলে কোষ চক্রের গুরুত্বটা কি হলো? কোষ চক্র যদি না হয় তাহলে কি কি হতে পারে সেটা আমরা একটু আলোচনা করি। আমরা এখানে দুটো পয়েন্ট আলোচনা করব। কি কি দুটো পয়েন্ট? একটা হচ্ছে যে দেখো, কোষ বিভাজন হতে গেলে তার কিছু শর্ত লাগে। শর্তগুলো মানে হচ্ছে তোমার প্রোটিন লাগবে, আরএনএ লাগবে, ডিএনএ লাগবে। তার এই জিনিসগুলো যদি উৎপন্ন না হয় তাহলে কি হচ্ছে কোষ বিভাজিত হবে না। অর্থাৎ বিভাজনের প্রাথমিক শর্তগুলো কি হচ্ছে এই কোষ চক্রের মাধ্যমে উৎপন্ন হয়। অপরদিকে এই যে একটা কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক কোষ উৎপন্ন করে, এই কোষ বিভাজনের একটা নির্দিষ্ট রীতির মাধ্যমে ঘটে। অর্থাৎ একটা কোষ উৎপন্ন হলো, কোষটা G1-এ গেল, তারপর G2-তে গেল, তারপরে তোমার এসে গেল, তারপরে এম ফেজে গেল। এই যে বিভিন্ন ধরনের পয়েন্টগুলোর কথা বললাম, এই পয়েন্টগুলোকে বলা হয় চেক পয়েন্ট। অর্থাৎ এই পয়েন্টগুলো ঠিকঠাকভাবে পালিত যদি না হয় তাহলে কোষটার বিভাজিত কিন্তু অনিয়ন্ত্রিতভাবে, অর্থাৎ নিয়ন্ত্রিত বিভাজন হবে না। অর্থাৎ আমার কোনো একটা জায়গা যদি কেটে যায় বা কোনো একটা অংশ যেরকম পরিস্থিতিতে থাকে, সেই পরিস্থিতিতে গিয়ে কিছু কোষ বিভাজন বন্ধ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ ক্ষয়টা পূরণ হয়ে গেলে। কিন্তু কিছু যদি সেটা অনিয়ন্ত্রিত বিভাজন হয় তাহলে সেখানটায় দেখবে আমাদের একটা উপবৃদ্ধি বা টিউমার দেখতে পাওয়া যায়। অর্থাৎ টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমার যেটা ওটা হচ্ছে কি কোষের অনিয়ন্ত্রিত বিভাজন। তো এটা ওই কোষ চক্র যেটা, এই কোষ চক্র যদি ঠিকঠাক না থাকে তাহলে কোষের মধ্যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন দেখতে পাওয়া যাবে এবং টিউমার এবং তার থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তাহলে বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতার অন্তর্গত কোষ বিভাজনটা শুরু করেছিলাম এবং এই কোষ বিভাজনের পূর্ববর্তী পর্যায় পর্যন্ত আমাদের আজকে আলোচনাটা কিন্তু হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে আমার মোবাইল নাম্বার, ইমেল, আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ, ভালো থেকো।